জুমার নামাজের ঠিক কিছুক্ষণ পূর্বেই পুলিশ কোনো ধরনের কথা ছাড়াই একদম আমাদের ইনকিলাব মঞ্চের যেখানে অবস্থান কর্মসূচি চলছিল তার মাঝখানে ওরা একটা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তো সাথে সাথে আমাদের 5 জন আহত হয়। তো এরপরেও আমরা চাচ্ছিলাম যাতে শান্তিপূর্ণভাবে পুরো প্রোগ্রামটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তা আমরা বসেছিলাম। সালাম আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা এবং গেগা শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার আমরা আইজ বাংলার আর মাটিতে পাই নাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে তারেক রহমান স্যারকে বলতে চাচ্ছে এবং আপনি এখন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং শরীফ উসমান হাদি বাইয়ের বিচার আপনি করতে হবে বাংলার মাটিতে এবং এবং শরীফ উসমান হাদি বাইয়ের কাছের মানুষটি শরীফ উসমান হাদি বাইয়ের বিচার জাবেদ ভাই চাইতে যাইয়া পায়ের মধ্যে গুল্লি খেয়েছে এবং কেন আপনার পুলিশ বাহিনীরা জনগণের উপরে গুল্লি চালাবে এবং গুল্লি চালানোর অধিকার তাদেরকে কে দিয়েছে? যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু এবং পুলিশ জনগণের পাশে থাকতে হবে এবং পুলিশ কিন্তু সরকারের গোলামি করতে পারবে না না বাংলার মাটিতে না হলে আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বদ্ধ করে দেব শাটডাউন করে দেব রেমিটেন্স এবং সকল প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করেন এবং শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য বিচার চাই জাবেদ ভাই গুল্লি খেয়েছে এবং পুলিশের হাতের মাইর খাইয়েছে। দেখলে বুঝতে পারবেন জাবেদ ভাই কি বলতেছে। জুমার নামাজের ঠিক কিছুক্ষণ পূর্বেই পুলিশ কোনো ধরনের কথা ছাড়াই একদম আমাদের ইনকিলাব মঞ্চের যেখানে অবস্থান কর্মসূচি চলছিল তার মাঝখানে ওরা একটা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তো সাথে সাথে আমাদের 5 জন আহত হয়। তো এরপরেও আমরা চাচ্ছিলাম যাতে শান্তিপূর্ণভাবে পুরো প্রোগ্রামটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তা আমরা বসেছিলাম, বলতেছিলাম যে এরপরে যদি আপনারা কেউ কোনোভাবে আক্রমণ করেন তাহলে কিন্তু এই শান্তিপূর্ণ পরিস্থিতি রাখা সম্ভব হবে না। এবং আমি এটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে আমাদের 5 জন ভাই আহত হয়েছে জুমার নামাজের আগে। তো আমরা মূলত ওইখানে আরেকটা প্রোগ্রাম চলছিল পে স্কেলের দাবিতে। তো ওরা আমাদেরকে একদম সর্বাত্মক সহযোগিতা করেছে। মানে ইনসাফ যেটা সেটা তো আমাকে বলতে হবে, আমি তো চাইলেই একজনের উপরে দোষ দিয়ে দিতে পারবো না। তো পে স্কেলের ওদেরকে যখন আমরা নিষেধ করছি যে আমাদের এখানে একটা প্রোগ্রাম চলতেছে, আপনারা প্লিজ ওই পাশ থেকে যান, ওরা মার খাচ্ছে পুলিশ ওদের প্রতি টিয়ার শেল মারতেছে, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড মারতেছে, জলকামান মারতেছে, কিন্তু ওরা আমাদের প্রোগ্রামের কাছাকাছি আসতেছে না। ওরা একদম দূরের জায়গা থেকে ওরা হচ্ছে যাচ্ছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে, কোনো ধরনের ভুল না, ইচ্ছাকৃতভাবে ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রামটা চলতেছিল ইন্টারকন্ডিশনে তার ঠিক মধ্য বরাবরই মারলো। 5 জন আহত হলো, এরপরে আমরা উঠলাম না। শহীদ উসমান হাদির স্ত্রী, উনি হচ্ছে ওই অফিসার্স কোয়ার্টারের ওই যে গেটটা যমুনার, ওই গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করতেছিলেন। তো সে তো একলা মহিলা মানুষ আর সে প্রচণ্ড পর্দানশীল। তা আমরা জুমা এবং শান্তাকে ভিতরে প্রেরণের জন্য পাঠাইতেছিলাম। তো জুমা এবং শান্তাকে তারা কোনোভাবে ভিতরে যাইতে দিচ্ছিল না, বারবার গায়ের উপরে ধাক্কা দিচ্ছিল, গায়ে হাত দিচ্ছিল। তো আমরা বলতেছিলাম যে আপনারা দয়া করে নারীদের গায়ে কোনো হাত দিবেন না। এবং ভিতরে যে আমাদের 7 জন ছিল যমুনার সামনে, তাদেরকে আবার বের হতে দিচ্ছিল না। খুবই একটা মানে ওদেরকে না বের হতে দিচ্ছে না ওদের কাছে কাউকে যেতে দিচ্ছে। তো এমন অবস্থায় আমরা বারবার করে আলটিমেটাম দিচ্ছিলাম যে 5 মিনিট পরে কিন্তু আমরা ঢুকে যাবো, 10 মিনিট পরে আমরা ঢুকে যাবো, কিন্তু ওরা কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করতেছিল না। তো একটা সময় ওরা কি করলো, জুমা, শান্তা, তারপর আমাদের যুবা, এদেরকে আমাদের সামনে এসে মারধর শুরু করলো। মানে ওদিক বসে ওদেরকে মারছে, কেউ দেখে নাই সেটা ঠিক, এদিকে এসে আমাদের সামনে বসে মারতেছে।
এরপরে কি কোনোভাবে কাউকে নিয়ন্ত্রণ করা যায়? যখন দেখবেন যে আপনার বোনকে মারতেছে, আপনার ভাইকে মারতেছে পুলিশ আপনার চোখের সামনে, তখন কি আপনার কাছে 144 ধারা না 288 ধারা এটা দেখবার কোনো সুযোগ আছে? এরপরেও আমি পুলিশের একজন অফিসারের সহায়তায় আমি জল কামানের উপরে উঠে এরপরে সবাইকে শান্ত থাকবার জন্য বলতেছিলাম, এটা আপনার ভিডিওর ভিতরে দেখছেন যে আমি সবাইকে বলতেছি আপনারা শান্ত হন, কেউই করেন না। তো এখানে হচ্ছে দুইটা ব্যাপার। একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে তো 144 ধারা জারি নেই, যমুনার সামনে 144 ধারা জারি, আবার শাহবাগে তো কোনো 144 ধারা ছিল না। তাহলে এই যে শতাধিক মানুষকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে আহত করা হইলো, আহ, এর বিচারটা মানে হচ্ছে যাদের কাছে আমরা বারংবার বিচার নিয়ে যাওয়ার কথা, তারা যদি এই ধরনের কার্যক্রম ঘটায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পেশাদারিত্বের বাইরে গিয়ে তারা যদি এই ধরনের অতর্কিত হামলা চালায়, এবং আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের যেই পুলিশ যারা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে করে মেরেছে, বাসায় ঢুকে গুলি করেছে, গতকালকে সেই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি, মসজিদের ভিতরে ঢুকে পুলিশ গুলি করেছে, গুলি বলতে হচ্ছে পুলিশ পিটিয়েছে। এরপরে হচ্ছে আপনার শপিং মল থেকে দেখবেন টাইলসের দোকান থেকে ধরে বের করে নিয়ে এসে পিটাইতেছে, মানে টাইলসের দোকান পর্যন্ত সে যাবে কেন? তার যদি বিক্ষিপ্ত করে দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে মসজিদের ভিতরে ঢুকে তাকে কেন পিটাইতে হবে? তাকে কেন টাইলসের দোকানের ভিতরে ঢুকে পিটাইতে হবে? তাকে কেন বাসের ভিতর থেকে যাত্রীদেরকে নামিয়ে এনে তারপর পিটাইতে হবে? এবং সে কি বলতেছে যে আয় আয় হাদির লাশ নিয়ে যা। তার মানে এই পুলিশ কোন পুলিশ? আবার বলতেছে এই রাজাকারগুলোরে পিটা। তার মানে এই কোন পুলিশ এখন পর্যন্ত, এবং সেটা কোন জায়গায় যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অবস্থান করছেন সেই জায়গায় এই পুলিশ তার পাহারায়? মানে আমি বুঝতেছি না যে অন্তর্বর্তীকালীন সরকার গৃহবন্দী আছেন কিনা, এটাও একটা ভাববার বিষয়। কারণ এই ধরনের পুলিশ যদি তার এত কাছাকাছি থাকে তাহলে তো নিঃসন্দেহে তার নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। তো আমরা সরকারকে অনুরোধ করি অতি দ্রুত, এবং এই পুলিশ সদস্যের অধিকাংশের নেম প্লেট এবং ছিল না, মাস্ক মাস্ক পরা ছিল, নেম প্লেট ছিল না, তারা মাস্ক পরেছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এরা কারা? আমরা জানতে চাই এই পুলিশ সদস্যরা কারা যারা। এবং এখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি দুইটা ভাগ। আইন শৃঙ্খলা বাহিনীর একটা পক্ষ এই হামলা ঠেকানোর চেষ্টা করেছে, আর আরেকটা পক্ষ এই প্রচন্ড আক্রোশ নিয়ে এই হামলাটা করেছে। এটা স্পষ্ট যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিয়ন্ত্রণ সেটাই সরকারের হাতে নাই। তাহলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হচ্ছে, যারা তার নিয়ন্ত্রণাধীন রয়েছেন তারা তো শোনার কথা, তারা বারংবার নিষেধ করতেছেন, এরপরও হামলা করতেছেন, ডিএমপি কমিশনার নিজে মারবার জন্য বলতেছেন। তো এই জিনিসগুলো তো আসলে ছোটখাটো বিষয় না। এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার মধ্য দিয়ে তারা মনে করেছে যে ইনকলাব মঞ্চ বা শহীদ ওসমান হাদির প্রতি বাংলাদেশের জনগণের একটা সিম্পিথি রয়েছে, আর সেই জায়গায় তাদের উপরে যদি আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়বে এবং নির্বাচনকে এই জায়গা থেকে একটা বাধাগ্রস্ত করবার একটা প্রচেষ্টা তারা করতে পারবে। আমাদের কাছে মনে হয় সেই জায়গা থেকে তারা হামলা করেছে। তো যার কারণে গতকাল হামলার পরবর্তী সময় থেকে জাস্ট এই ব্যান্ডেজ করার পর থেকে আবার নির্বাচনের জন্য নেমে গিয়েছি, যে নির্বাচন 12 তারিখেই হইতে হবে, এবং ইনসাফ এবং আজাদির পক্ষে যারা লড়বেন, যারা সৎ এবং যোগ্য, সে বিএনপির হোক, সে জামাতের হোক, সে অন্য যে কোনো দলের হতে পারে, আমরা অনুরোধ জানাই তাকে ভোট দিবেন এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ড্রেসিং করার ডেট চলে গিয়েছে, এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না, এখন একটু হসপিটালের দিকে যেতে চাই। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে সম্মানের সহিত বলতে চাচ্ছি, এবং আপনি শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে হবে 100 থেকে 100, এবং এই বিচার নিয়ে কোনো বানচালি করতে পারবেন না। এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে আপনি ধরতে হবে প্রশাসনের মাধ্যমে, এবং প্রশাসনের লোকেরা এমন কোনো কাজ বাকি নাই পারে না যে, এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য বিচার চাইতে গিয়ে আমার লাখ কোটি ভাই বোন এর উপরে অত্যাচার করা হচ্ছে, এবং
নির্যাতন করা হচ্ছে, আমরা কিন্তু এগুলা বরদাস্ত করব না না এবং প্রয়োজনে দরকার হলে সকল প্রবাস ১.৫ কোটি প্রবাসী এবং বাংলার জনগণ রাজপথ দখল করে গিয়ে নেব। এবারের মতোই বিদায় নিচ্ছি, আবারও পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।